দি ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশনকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর একবার আমাকে তাদের মতন এমন একটি ভালো প্ল্যাটফর্মকে ইউজ করতে দেওয়ার জন্যে। তার সঙ্গে ধন্যবাদ জানাবো ফেসবুকের সেই সমস্ত হিমালয় প্রেমী আজকের সন্ধ্যার সময় ব্যয় করছেন আমার এই ফেসবুক প্রোগ্রাম দেখার জন্য। চলে আসি অভিযানে। মনিরাং পাস এর আরেকটা নাম আছে রূপা জ্যোত। তো এই মনিরাং পাস বা রূপা জ্যোত 2005-এর প্রোগ্রাম। এটা যারা মনিরাং পিকে যান তাদের কাছে খুব পাসটা পরিচিত, উল্টো দিকে রূপা ভ্যালি অপরিচিত। সেজন্যই 2005-এ আমি প্রোগ্রাম ধরেছিলাম, আজ থেকে প্রায় 15 বছর আগে। কিন্তু আপনারা খেয়াল করুন তার মাথায় যে ক্যাপশনটি লেখা আছে, এ পেয়ার অফ অ্যাক্সিডেন্ট। বাস্তবিকই ওই দিনের যে অভিযান ছিল আমার, সেই অভিযানের পাশে ওটার পরপর দুদিনে দুটি অ্যাক্সিডেন্ট ঘটে। এক অল্টিটিউড সিকনেসের সমস্যায় পড়ে, আর তার জন্য তার এক বন্ধু দল ছুটে চলে আসে। ওই প্রোগ্রামের পরবর্তী 4-5 দিন অসহ্য যন্ত্রণা ভোগ করেছিলাম। তো আজকের যে ছবি দেখাবো, যতটা আপনারা এই অভিযান তথ্য না দেখবেন, তার থেকে বেশি চাইবো যে প্রোগ্রামের মধ্যে ঘটে যাওয়া দুটি অ্যাক্সিডেন্ট পুনরায় যেন যারা দেখছেন তাদের কাছে পুনরাবৃত্তি না হয়, কিংবা এই অ্যাক্সিডেন্ট থেকে আমরা কি শিক্ষা পাবো। যারা অ্যাক্সিডেন্ট পড়েছিলেন বা যারা তার সাথী ছিল, তারা সেটাকে কিভাবে ট্যাকেল আপ করতে পারলো, ওই হ্যাজার্ডটা আর যাতে আমরা না পড়ি। আজ থেকে 15 বছর আগে তখন জ্ঞান কম ছিল। নিশ্চয়ই আমি যা করেছিলাম আপনাদের সবাই গ্রহণযোগ্য হবে না, আমি সমালোচনার যোগ্য হতে পারি, তবুও সবিস্তারে সেই তথ্য আপনাদের আমি বর্ণনা করি। শুধু এইটুকুর জন্য প্রোগ্রাম শেষে আর একবার জানতে চাইবো যে এই জাতীয় হ্যাজার্ড যদি হয়, তাহলে আমরা যে পদ্ধতি অবলম্বন করব সেটা কতদূর ঠিক বা ভুল, আর যাতে করে এই জাতীয় সমস্যা আমরা যা পাহাড়ে যাই সেই হ্যাজার্ড চট করে না আসি। আমি আমার অভিযান শুরু করছি। অভিযানের শুরুর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সেটা বলবো। আমাদের হিমাচল প্রদেশের শ্রীখণ্ড বলে একটি গিরিশিরা আছে। সেই শ্রীখণ্ড গিরিশিরার তৃতীয় উচ্চতম শিখর হচ্ছে মনিরাং মেন শিখর আর মনিরাং সাউথ। এ দুটোর মাঝখানে একটা গিরিবর্ত আছে যার নাম মনিরাং গিরিবর্ত বা রূপা জ্যোত। তো এটা আসলে অতীতের সেই হিন্দুস্তান টিবেট রোড যে ছিল, বাণিজ্যিক পথ, তার সঙ্গে যুক্ত ছিল। ওই মনিরাং গিরিশিরা মানে এইখানে যে গিরিশিরা আমি দেখে শ্রীখণ্ড গিরিশিরার অত্যঙ্গ শিখর রাজি। তৎকালীন দিনের রাজ্য, আজকের দিনে দুটি স্টেট, সেই স্পিতি এবং কিন্নরের মাঝখানে বিভেদ প্রাচীর, সম্পূর্ণ দুটো জেলাকে, ডিস্ট্রিক্টকে আলাদা করে রেখেছে। আর অতীতের নাম করা সেই হিন্দুস্তান টিবেট রোড ধরে ব্যবসায়ীরা যখন তার ক্যারাভান নিয়ে হাজির হতেন স্পিতি নদীর তীরে কাজায়, এরপর তারা কিন্তু আর এগিয়ে যেতে পারতো না, তারা থমকে যেত, কারণ তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই শ্রীখণ্ড গিরিশিরা। কি করবেন সওদাগররা? এটা টপকে যাবেন, তা যদি না হয় তাদেরকে যেতে হবে এই স্পিতি নদীর তীর ধরে অনেক ঘুরে। আসুন ম্যাপটা একটু দেখি। ধৌলাধার গিরিশিরার অংশ, এই লালটি হচ্ছে শ্রীখণ্ড গিরিশিরা। এই শ্রীখণ্ড গিরিশিরার একদিকে কাজা, স্পিতি নদী এতটা ঘুরে আসছে, ওই সওদাগররা যাবে রামপুরে সোজা। অতএব তারা এই সোজা পথে আসবেন না ঘুর পথে যাবেন, অতীতে সেই সওদাগররা কি করেছিলেন সেইটা জানার জন্য আমি আমার কল্পনার তীর ছুটে দিই অতীতে। যখন দেখা যায় যে রামপুরের যে রাজা খের সিং, রামপুরের খুব প্রসিদ্ধ যে মেলা, সেই লাভি মেলা, জমজমাট একটা মেলার আয়োজন হয়েছিল, যেটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। দেশ বিদেশের সওদাগর আসতো তাদের পসরা নিয়ে। কিন্নর কিন্নরীরা হাজির হতো, নাচ গানে জমজমাট অনুষ্ঠান সেখানে তৈরি হতো। এই জাতীয় একটি জায়গায় যেখানে বিভিন্ন দেশ থেকে লোক এসে তাদের বাণিজ্যের পসরা এনে জমাতেন। হিন্দুস্তান
তখন দাপিয়ে বেড়াচ্ছে চেঙ্গিস খার বংশধর। তারই মাঝখানে হিন্দু রাজত্ব, বুসাহার খেরসিং তার রাজা একেবারে জমাটি রাজত্ব করছেন। দেশ বিদেশে সর্দারকে আমন্ত্রণ করছেন তার রাজধানী রামপুরে ব্যবসার জন্য। কে নেই তার মধ্যে? তাতার, চীন, ইয়ারখন্ড, রাশিয়া, তিব্বত, লাদাখ, কাশ্মীর। সদাগররা তাদের বাণিজ্যের পসরা ইয়কের পিটিয়ে চাপিয়ে অগ্রসর হতেন সেই তুষার মরু রাজ্য অতিক্রম করে, তার দুর্গম গিরিশিরা অতিক্রম করে পৌঁছে যেত কাজা। আর তো যেতে পারবেন না। কেন না? তাদের সামনে সেই শিখণ্ড গিরিশিরা। সদাগররা চাইলেন কোন সংক্ষিপ্ত পথ এর মধ্যেই বার করতে সেই রামপুরে পৌঁছানোর জন্য। ডাক পড়লো ভেড়াওয়ালারা, কারণ তারা বিভিন্ন জায়গায় যায়। ভেড়াওয়ালারা দেখিয়ে দিল সেই শিখণ্ড গিরিশিরার উপর একাধিক গিরিবর্ত, ভাবা পাস, লাটসাউই, মনিরাং পাস বা রূপাজোত আর গুমসারুলা। কিন্তু ঘর ফেরত তাতার সীমান্তের ব্যবসায়ীদের কাছে সব থেকে আকর্ষণীয় এই মনিরাং জোত বা রূপাজোত। এর মাঝে ভারত স্বাধীন হয়েছে। তপন দা, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার সাউন্ড কি অসুবিধা হচ্ছে? না, সাউন্ডের অসুবিধা না। ছবিটাকে একটু টাইম দিন, পুরো লোড হচ্ছে না ছবিটা, তার আগে বেরিয়ে যাচ্ছে, যার জন্য ছবিটা আস্তে আস্তে বলবো, তাই তো? না বলুন, এটা রাখুন, ছবিটাকে পুরো লোড হতে দিন, তারপরে ছবিটাকে সরাবেন, যার জন্য ছবিটা ক্লিয়ার আসছে না। এখন ছবি ক্লিয়ার আছে? হ্যাঁ, এখন ছবি ক্লিয়ার আছে, চলে এসেছে। অ্যাকচুয়ালি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 1962 সালে হিন্দুস্তান টিবেট রোড অতীতেরটা বাদ গিয়ে নতুন রাস্তা তৈরি হয়, গাড়ি চলতে আরম্ভ করে। এর মাঝে তিব্বত সীমান্ত বন্ধ হয়ে গেছে, ফলে ওই সদাগররা আসছে না। তাহলে এই গিরিপথগুলোর কি গতি হবে? নিচের গিরিপথগুলিতে ভেড়াওয়ালারা যায়, আর উচ্চের গিরিপথগুলিতে কোনোভাবে এই অভিযাত্রী আমাদের মতন গিয়ে হাজির হয়। অতএব মনিরাং গিরিপথ বা রূপাজোত একটি অপ্রচলিত পথ আমাকে আকর্ষণ করলো। আমি এই অপ্রচলিত গিরিপথ, যেটা ইতিহাসের পাতা আছে, বাস্তবে আর কেউ যাবে না, এমন একটা গিরিপথ বেছে নিয়েছিলাম। এখন এই মনিরাং গিরিপথের একটা সমস্যা আছে। সেটি হলো কি, যে বহুল প্রচলিত মনিরাং মেন শিখর, যার উচ্চতা 6593 মিটার, এটা কিন্তু প্রচুর এক্সপিডিশন হয়। আগামী বছর একজন কানেকশন করেছে, উনি যাবেন। তারা করে কি, কাজার কাছে যে মানিগ্রাম আছে সেখান থেকে ঘোড়া নিয়ে মনিরাং গিরিবর্তে উঠে যায়, কিন্তু সে পথেই তারা ফেরত আসে। অপর দিকে যে রূপা ভ্যালির কোনো তথ্য তাদের কাছে নেই, খুব কম। 1973-তে সামিটার দ্বারা দেখেছিলাম ও পথে নেমে গেছে, কিংবা তার কয়েকদিন পর 1994-এ ইন্ডো ব্রিটিশ টিমের ক্রিস বনিংটন, উনি সঙ্গে ছিলেন হরিশ কাবাডিয়া, এনারা সেই মনিরাং শিখর আরোহণ করে গিয়েছিলেন। তার তথ্য হিমালয়ান জার্নালে লেখা আছে। ফটো ইজ নট ক্লিয়ার। ছবি ঠিক দেখা যাচ্ছে? ছবি ক্লিয়ার? হ্যাঁ, হরিশ কাবাডিরা এই মনিরাং মেন শিখরে উঠেছিলেন, সেখান থেকে রূপা উপত্যকায় নেমে যায়। অতএব এই সংক্ষিপ্ত তথ্য কোনো গাইড আমরা পাইনি, কোনো গাইডই আমাদেরকে কাজা থেকে নিয়ে গিয়ে রূপা গ্রামে পৌঁছে দেওয়ার করেননি। ফলে সাহায্যের হাত বাড়ালেন ইছাপুর নবাবগঞ্জ মাউন্টেন লাভার্সের পল্লব দাস। ওনার ঠিক আগের বছর 2005-এর আগের বছর 2004-এ মনিরাং এক্সপিডিশনে গিয়েছিলেন, মনিরাং মেন শিখরে উঠেছিলেন, সেখান থেকে রূপা উপত্যকায় নেমে যায়। অতএব এই সংক্ষিপ্ত তথ্য
এনারা আমাকে একটা ছবি পাঠিয়েছিলেন, এটা ভুলে গেছি, অ্যানিমেশনটা যেটা করেছিলেন। তখন দা আমার মনে অ্যানিমেশনটা বন্ধ করে দিলে না আপনার ছবিটা তাড়াতাড়ি লোড হবে, যার জন্য ওটা স্লাইড শো যেটা আছে ওটাকে অ্যানিমেশনটাকে অফ করে দিন। চলুন দেখছি অ্যানিমেশনটাকে গুলিয়ে। আমাদেরকে এই পল্লব দাই ছবি দিয়েছিলেন, বলেছিলেন যে তুমি মানিগ্রামে যাও, সেই মানিগ্রাম থেকে খুব পরিষ্কার যাই লেকে ওঠার পর এই একটি ছবি দেখতে পাবে। আমার কাছে কিন্তু পাশ পর্যন্ত এটাই গাইড। এই ছবি দেখেই আমরা এই মনিরাং মেন শিখরের দেখে আমি প্রোগ্রাম চালিয়েছিলাম। এই অভিযানের জন্য 13 সেপ্টেম্বর 2005 আমার ক্লাব আমতলা অন্বেষণ, আমতলা অন্বেষণের 7 সদস্য তপন পণ্ডিত, উষা পণ্ডিত, তিলক পাল, শঙ্কর মন্ডল, হয়তো কখনো শঙ্কু বলে ফেলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, পেয়েছি তো, কোনটি এটাই তো, এটাই না। কি করে অফ করবি? ওকে গেছে। সঙ্গে ছিল উত্তরকাশী হরদেব সিং আর ঋষিদেব ঠাকুর মানালি। এর সঙ্গে মানালির কয়েকটি ভালো পোটার যাদের অ্যাডভান্স রেস্কিউ করেছিল এমন নিয়েছিলাম এই পথের জন্য। আমরা 5 তারিখ খুব ভোরে চণ্ডীগড়ে চলে এসেছি। এখান থেকে বাস নিয়েছি, দুপুরের আগেই মানালি পৌঁছে যাই। মানালিটা একটু দেখে নিয়ে আমরা একটা গাড়ি করেছিলাম যে পালচেন সেই সোলাং ভ্যালির দিকে আমাদের যে ঋষি ঠাকুরের বাড়ি, সেখানেই আমরা পৌঁছে যাব।
মুভি। पूरा बागान मेरा है, पूरा बागान हमारा है, हम खरीद लिया बोलो मुझे पहचाने कहाँ से आया मैं हूँ ना क्यों ना बड़े इधर बड़े সামনে রে ক্লোজ নিয়ে এটা দিকে সাথে আছে কিন্তু सब नाच जाया भूत बैठा का निशान যাই নেই না কিছু পকেট দিয়ে না আজকে কিছু তো নিয়ে বেরোনি जी हमारे खींचो जी अंकल खींचो अंकल जी सबका खिंच रहा है जी सबका खिंच रहा है जी सबका फोटो उठ रहा है नाम क्या है तुम्हारा स्कूल पढ़ते हो स्कूल में जाती हो तुम लोग स्कूल में जाती हो तुम लोग कौन से स्कूल में এই মুভিটি আজ থেকে 15 বছর আগে এই মুভিতে যে বাচ্চাদেরকে আমরা দেখছি এরা কিন্তু অনেকেই বড় হয়েছে এবং এই ছোট ক্লিপসটি আমি ফেসবুকে পোস্ট করার পর তাদের বাচ্চা বয়সের স্মৃতি সেই অনেকেই একটা ভালো অভিনন্দন জানিয়েছিল। পরের দিন 6 তারিখ আমরা একদম ভোরে মানালি থেকে বাস নিই, সেটা ফার্স্ট বাস, আমরা যাব কাজা। পৌঁছে গিয়েছি মারিতে খানিকক্ষণ বিশ্রাম, আবার সেই গাড়ি চলে রোটাং পাসের উদ্দেশ্যে। রোটাং ক্রস করে গ্রাম ফুতে এক চাপান, গাড়ি হরিণ শিশুর মতো লাফিয়ে লাফিয়ে চলেছে ছত্রু হয়ে বাতাল। ঠিক কঞ্জুমলার নিচে সমস্ত গাড়িকে এখানে দাঁড়াতে হয় একটা লাঞ্চ ব্রেক দেওয়ার জন্য। রাস্তার ধারে ত্রিপল টাঙানো ঝুগড়ি, সেখানেই কিন্তু সেই ভুরিভোজ, চাউল আর রাজমা। লাঞ্চ সেরে আমাদের গাড়ি এগিয়ে চলে স্পিতির প্রবেশদ্বার কঞ্জুমলার দিকে। আবার নেমে চলা লোসার কিয়াটো হয়ে কাজা। পরের দিন খুব সকালে আশপাশটা দেখতে বেরিয়েছি। এখানে একটা আদর্শ স্পিতিয়ান বাড়ি, ফ্ল্যাট, কাঠের ওপর ইট স্লেট পাথর, তার উপর মাটি চাপানো। বৃষ্টি হওয়া মানে টোটাল মাটিগুলো নিচে পড়বে, কিন্তু সে রাস্তা তো নেই, কারণ স্পিতিতে তো বৃষ্টি হবেই না। নবনির্মিত সেই সময় অন্তত নতুন তৈরি হয়েছিল সার্কিট হাউস।
তারপরে ফেরত এসে সাথীরা একসঙ্গে মিলে এগরোল তৈরি হচ্ছে। এই এগরোলের ব্রেকফাস্ট খাওয়ার পর দুটো দলে ভাগ হবো। আমি টিম মেম্বারদের নিয়ে কি গুম্ফা দেখতে বেরোবো, আর সাথীরা আমাদের জন্য লাঞ্চ তৈরি করবে। লাঞ্চ খেয়ে ট্রেক পথের শুরু সেই মানেগ্রামে আমরা হাজির হব। পৌঁছে গিয়েছিলাম কি গুম্ফা। কি গুম্ফার ঠিক পরে আমরা পৌঁছে গিয়েছিলাম আবার কাজায়। লাঞ্চ সেরে গাড়ির উপর মাল চাপানো হচ্ছে। দুটি গাড়ি, একটি গাড়ি এই 22 নম্বর জাতীয় সড়ক যেটি রেকংপিও যায় সেটা ধরে এগিয়ে গিয়ে আটারগুড় একটু পর সিজলিং ব্রিজে দাঁড়াবে, আর আরেকটি গাড়িতে আমার সঙ্গে ওরা যাবে এই ডাঙ্কার দেখতে, ডাঙ্কার মনিস্ট্রি। দূরে দেখা যাচ্ছে মনিরাম শিখররাজি। এ পথে কিন্তু এগিয়ে গেলে লালুন যাওয়া যায়, যে লিংটি ভ্যালির যে রাস্তা। এই ডাঙ্কার সম্বন্ধে একটা ঘটনা আপনারা সবাই জানেন, যে এখান থেকে বিপদের সময় আগুন জ্বালিয়ে দূরে সংকেত পাঠানো হতো। নতুন করে কিছু বলার নেই। এই পাথরের পিছনটা, ওয়ালের পিছনে কিন্তু একটা শিখর আছে, এখান থেকে দেখা যায় না। আমরা যদি মানিগ্রাম থেকে দেখবো কিমেলাং বলে একটি শিখর আছে। সিজলিং ব্রিজে আমরা চলে এসেছি। ম্যাপটা একটু দেখে নেব। আমরা মনিরাং যাওয়ার জন্য স্পিতি নদী ক্রস করেছি। আমরা গাড়ি এই মুহূর্তে মানিগ্রামে আসবে, তারপরে শুরু হবে ট্রেক পথ। একটা ড্রাই লেক সাপনা, মাঝখানে একটা হল্ট, তারপরে আরেকটা ক্যাম্পে চলে যাবে মনিরাং, গিরিবর্ত, রামকলি, পামাচেদ, সুমদো, পাঙ্কিত হয়ে রূপাগ্রাম। হ্যাঁ, আমি আগেই বলেছি যে এই অভিযানের দেখা যায় যে এমন একটা দুর্ঘটনা ছিল, সেই দুর্ঘটনার জন্য আমি যে স্লাইড তুলেছিলাম, কলকাতা এসে দূরে দেখা যাচ্ছে মনিরাং শিখর, আর এটা মানিগ্রাম, এগুলি কিন্তু হ্যান্ডিগ্রামের শট। এই দুর্ঘটনার পরিস্থিতির জন্য, যে চাপের জন্য আমি কিন্তু, নবীরা জানেন, আমি কোনো স্লাইডই তখন প্রসেস করতে পারিনি। 1 বছর পরের প্রোগ্রাম যেদিন করছি সেদিন কিন্তু সবাই ধরো আগের প্রোগ্রাম করো। এই ছবিগুলি প্রায় ছবি তোলার 8 থেকে 9 মাস পর স্লাইডস প্রসেসিং হয়েছিল, ফলে একটু লো কোয়ালিটির ছবি। আপনারা যারা আগের ছবি আমাকে দেখেছেন, এর রং একটু কম। এটা হচ্ছে আপার মানিগ্রাম, এটা লোয়ার মানিগ্রাম। দুজনের মাঝখানে মানে নালা স্পিতি নদীতে মিলেছে। এই বর্ধিষ্ণু মানিগ্রাম খুব বড় মানিগ্রাম। এই মানে নালার উৎপত্তি হচ্ছে গুংসারং নালা থেকে, তারপরে রাস্তা চলে গেছে। এর মধ্যে আমরা এসে পৌঁছেছিলাম গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক মহাশয়কে আমরা বলেছি আমরা রাত্রে এখানে থাকবো। তো ওই ছাত্ররা, এদের কাছ থেকে আমি একটু গিয়েছিলাম গ্রামের ভেতরে। সেখানে একটা জিনিস দেখিয়েছিলাম, যেটা ছবি আমি আপনাদেরকে দেখাতে পারবো না। ওই 2005-এই সুইস কন্ট্রিবিউশনে একটা সেন্ট্রালি এসি সোলার প্যানেলে একটা ছাত্রাবাস তৈরি হয়েছিল, যেখানে ছাত্ররা পড়াশোনা করবে, ঠান্ডায় ভোগ করবে না। আমরা সেখান থেকে ঘুরে এসে মাস্টারমশাইয়ের কাছে এলাম। ছবিগুলি অ্যাকচুয়ালি, এগুলি তো স্লাইড স্ক্যান, এগুলো ঠিক আছে বোধহয় মনে হচ্ছে। এটি হ্যান্ডিক্যাম শট, ফলে এটা একটু চাপজা হবেই। ওখানকার শিক্ষক রবিশঙ্কর, উনি আমাদেরকে পারমিশন দিলেন যে ছাত্ররা ক্লাস শেষ করছে এবং সেই বোর্ড তুলে দিচ্ছে, আমরা এখানে রাত্রিতে থাকবো। পরের দিন সকাল আমরা সবাই যাত্রার জন্য প্রস্তুত। কমেন্ট করেছি, ছবি ক্লিয়ার নেই।
কতদিন যারা গিয়েছিল স্কুল থেকে তারা আবার ফেরত এসছে। এই রবিশঙ্কর, উনি বিলাসপুরের লোক, পুরো এখানে শীতেই ঘর ভাড়া করে থাকেন। তো এই কিমেলাং শিখর উনি আমাদের জানালেন যে গাইড আপনাদের তো পেলেন না, কারণ গ্রামের কেউ যেতেই চায়নি আমার সঙ্গে। সেক্ষেত্রে আমরা বলছেন এখান থেকে যে ড্রাইলেক পর্যন্ত যাবেন সেটা খুব কমন পথ, এবং এ পথে গ্রামের লোক কেন বাইরের লোক ওয়ান ডে আউটিং এ আসে, একদিনে সেই ড্রাইলেকে যাবে, ফিস্ট করে আবার চলে আসে, অতএব আমাদের কোনো অসুবিধে হবে না। আস্তে আস্তে সেই পপলার গাছের মধ্যে দিয়ে আমরা তৈরি করা পথে এগিয়ে চলেছি। পিছনে পড়ে আছে সেই মানের বসতি। গ্রামের লোক এই জায়গায় যায় ওয়ান ডে আউটিং এ। প্রায় আমাদের লেগে গেল 3 ঘন্টা। 3 ঘন্টা পর এই রিজের ওপরে যখন উঠে আসবো, সামনের দিকটা দেখে রিজের ওঠে পরেই বাম দিকে দেখলাম একটা অত্যাশ্চর্য জিনিস। আবার বলি, এটা যদি খুব ভালো সঙ্গে সঙ্গে স্ক্যান করতাম, এটা আমার অনেক দিন পরে স্ক্যান করার জন্য কালার এতটাই ডাউন এসছে। দেখুন লক্ষ্য করে একটা বাটির মতন জলাশয়, সেই জলাশয় কেন্দ্র করে একটা জনবসতি। এটাই স্পিতির মজা, যেখানে 1 ফোঁটা বৃষ্টি জল সেখানেই লোক এসছে, তারা চাষ করছে, খাচ্ছে। আর এই চলে গেছে হিন্দুস্তান টিবেট রোড, চলে যাবে রেকংপিও। বিশ্রাম, তার ফাঁকে দেখা সেই মানেগ্রাম আর দূরে ডাঙ্কার। আর আমাদের সামনে তখন সেই সাপনা লেক বা ড্রাই লেক, বিশাল বড়, প্রায় 2.5 কিলোমিটার লম্বা, 1 কিলোমিটার চওড়া, 4100 মিটার উচ্চতার এই লেক। এই লেকের জন্ম ওয়াঞ্চু নালা, যেটি মনিরাং গিরিশিরা থেকে আসছে, এই নালা জল নিয়ে আসবে। আগামী দিন আমাদের পথ এই অংশে, তবে নামেই লেক, কোথাও কোনো জল নেই, খটখট করছে। নিচের এঁটেল মাটি ফেটে চৌচির হয়ে পড়ে রয়েছে। আমরা কোথায় তাঁবু করব? অনেক চিন্তা ভাবনা করে আমরা ঠিক করলাম বামে খানিকটা জলাশয় আছে, সেই জলাশয়ের ধারেই আমরা তাঁবু স্থাপন করলাম। বিপদ বেড়ে গেল, ঘড়িতে 4টে, সবাই আমাদেরকে ছেড়ে যে যার মতন বেড়াতে গেছি। ছবি ক্লিয়ার না? আমি অর্ডিনেন্সকেই বলছি, আপনারা এই ছবিটায় আমার অন্য ছবি ক্লিয়ারেন্স পাবেন না। তার কারণ এই দুর্ঘটনার জন্য কলকাতায় আসার পরও 8 মাস আমি কোনো ছবি প্রসেসিং করতে পারিনি, এতটাই খারাপ একটা অবস্থা ছিল। সেই জায়গায় শুধুমাত্র প্রোগ্রামের স্বার্থে ওই স্লাইড করাকে আমি স্ক্যান করেছি, কোনো ঝাঁচকচকে ছবি কিন্তু আপনাদেরকে আমি উপহার দিতে পারছি না। এর পরের দিকে তো কিছু শর্টকেই আপনাদেরকে কেন্দ্র করতে হবে। যাই হোক, সেই ড্রাই লেক, এইখানে যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করার পর কেউ নেই, আমি উষা আছি আর ভালো ছবি আছি, আর এই ধারে পড়ে আছে নদী। হঠাৎ নদীর জল অল্প অল্প বাড়ছে এবং ঘোলা রং হয়েছে। আমি হঠাৎ করে ডাকলাম, সে বললো স্যার ওপর সে পানি বাড়তা হয়, মানে জল বেড়ে যাবে, কাদা জল আসছে, এটা থেকে তুলে নেওয়া হোক। সঙ্গে সঙ্গে আমরা তাঁবু ওখান থেকে তুলে এনে পাহাড়ের কোলে করি। পরের দিন আমরা যাত্রা করব এই লেকের পশ্চিম প্রান্ত, সেই পশ্চিম প্রান্ত যেখান থেকে নেমে আসছে সে ওয়াঞ্চু নালা, আমরা এই গিরিশিরা ধরে উঠে যাব। ধূসর প্রান্তর, এখানে ওখানে ঝোপ, একদম সামনে একটি মনিরাং শিখর, এ সব সময় আমাদেরকে গার্ড দিচ্ছে। আর এই যে সামনে হাঁটছে দেখছেন, এই প্রথম অল্টিটিউড সিকনেসে আক্রান্ত হবে। এখন সামনে যাওয়া, এখন আমাদের
মনিরাং করে তো যাবো না মনিরাং নালায়, সেক্ষেত্রে আমরা এই ইলিশ ধরে উঠবো। এখানে একটু বিপত্তি বেঁধে গেল, নেই তাই তো? বিপত্তি বেজে গেল মানে চারিদিক সুন্দর ঝোপ, এর মাঝে আমাদের যে অসুস্থ হবে পরবর্তীকালে সেই মোহন, তার হাঁটা চলা আমি একটু গন্ডগোল দেখেছিলাম। ফলে আমি ওকে বললাম, কিরে তুই কেমন আছিস? ও বললো, না তো আমি ঠিক আছি। খাওয়া দাওয়ার পর তবলা বাজিয়ে এখানে কিন্তু আমাদেরকে প্লিস্ট করলো যে তবলা গান করলো, আমি সুস্থ আছি। পরের দিন যাত্রা করব এই ওয়াঞ্চুনালা, এখানে হাত পা আমরা ভিজাবো, ভিজিয়ে এই গিরিশিরা ধরে উঠে যাব। ম্যাপটা আর একবার দেখবো। আমরা লেক হয়ে উঠে এসেছি, এখানে দুটো নালা ভাগ হয়েছে। আমরা বামের নালা ধরে পাশের দিকে এগিয়ে যাবো, একটা বেস ক্যাম্প স্থাপন করবে। সে মোতাবেক এগিয়ে চলা, আমরা এই উঠছি। এইটুকু একটু রোপও লাগাতে হয়েছিল, খুব খাড়া ছিল। পিছন ফিরে দেখা সেই ওয়াঞ্চুনালা, আর মাঝে মাঝে চেয়ে দেখা সেই মনিরাং শিখরকে। এক সময় আমরা অনেকটা ভেতরে ঢুকে এসেছি, আমাদের সেই রিজ অঞ্চল অনেক পিছনে। আমরা প্রায় মনিরাং পিকের যে বেস ক্যাম্প হয় সেই সাউথ পিকের কাছাকাছি আমাদের চলেছে মোহন। এইটাকে বারবার কেন দেখাচ্ছি, এই আমাকে কিন্তু সমস্যায় ফেলে দেবে। দূরে দেখতে পাচ্ছি যে মনিরাং সাউথের রিজ। আমরা আজকে বেস ক্যাম্পে পৌঁছবো। এইটি হচ্ছে মনিরাং সাউথ শিখর। এ পর্যন্ত কখনো কখনো শিখর আরোহণ গাড়িদের ঘোড়া এসে পৌঁছয়। এটি হচ্ছে সেই মনিরাং সাউথের বেস ক্যাম্প। সামনে মনিরাং সাউথ দেখা যাচ্ছে। আমরা পৌঁছানোর পরপরই তুষারপাত আরম্ভ হয় এবং এখানেই মোহনলাল সাউ প্রথম খানিকটা সিমটম দেখায়। তো তখন তাকে বুকে মেসেজ করে, এমনি কোনো সিমটম, মাথা যন্ত্রণা, বমি বা শ্বাসকষ্ট নেই, কিন্তু কেমন একটা আনইজি ফিল করছে। আমার সঙ্গে যারা বন্ধু বান্ধব আমরা ছিলাম তাদের মধ্যে একজন ডাক্তারি ভালো পারতো, প্লাস আমি যা ইউজ করতাম, ওকে মাথার যন্ত্রণার ট্যাবলেট দিয়েছিলাম। আর অ্যালাসিক্স, যাতে প্রচুর জল খাওয়ানো হচ্ছে। আর যারা হ্যাপ ছিল তারা তো রসুন জল গুলিয়ে খাইয়েছে। দেখা গেল সে ফিট হয়ে গেল। সকালে তুষার পড়েছে, আমরা আজকের আর পাস অতিক্রম করব না। রোদ ওঠার ফলে সেই তুষারগুলো সব গলে গেছে, দেখতে পাচ্ছি অল্প তুষার পড়ে আছে। আমরা ডিসাইড করলাম যে এখানে লাঞ্চ সেরে আস্তে আস্তে মুভমেন্ট, আস্তে আস্তে গেন, সেই তথ্য অ্যাপ্লাই করে এখান থেকে বেরিয়ে আমরা একদম পাশের নিচে যাব। এই অবস্থায় ওই মোহন সমেত টোটাল সদস্য আমরা পরের দিন যাত্রা শুরু করি। 11ই সেপ্টেম্বর। 11ই সেপ্টেম্বর আমরা আস্তে আস্তে মনিরাং সাউথ আর এই রিজের মাঝখানের গ্যাপে প্রবেশ করব। আরেকটু এগিয়েছি, মনিরাং সাউথ পরিষ্কার দেখা যাচ্ছে। সেই 5888 মিটার উচ্চতা মনিরাং সাউথ, এবং এই গ্যাপে আছে আমার পাশের সেই গর্জ। আরেকটু এগিয়ে আসতে একেবারে সামনে পরিষ্কার দেখা যাচ্ছে ইউ আকৃতির সেই রূপা জোত বা মনিরাং জোত, যার বাঁকাতে আছে মনিরাং প্রধান শিখর, আর ডান দিকে উঠে গেছে মনিরাং সাউথ শিখর। আমাদের যা প্ল্যান যে ঠিক পাশের নিচে আমরা থাকবো, ফলে টোটাল আমার এই বড় পাথরটার উপরে
টেন্ডি গ্রাউন্ড করব। এই অবস্থায় আমাদের এই অসুস্থ ব্যক্তি কিন্তু খুব সমস্যা করেনি, সে হেঁটে হেঁটেই আমাদের সঙ্গে এগিয়ে চলেছে। কিন্তু সেদিন সন্ধ্যে থেকে তীব্র তুষারপাত আরম্ভ হয়, যেটা একটা স্কি জোন ছিল টোটাল আইস ফিল্ডে পরিণত হয়েছে। তাঁবুগুলো পুরো বরফের তলাতেই চাপা। 12 তারিখ সকাল। মন কিন্তু এই তুষারপাত দেখে আরো খানিকটা ঘাবড়ে গেছে বোধহয়। সে আর কোনো মতে মাথা চুলতে চাইছে না। সে বলছে না, আমি এতে পা দেবো না। সে কোনো মতে বরফে পা দিতে চাইছে না। তখন ঠিক হয় যে আমরা দুটো দলে ভাগ করে যাত্রা শুরু করব। এক দল মনকে দুজন ধরবে, উত্তরকাশী মানালির যারা পোর্টার আছে তারা ধরে নিয়ে যাবে। সে মোতাবেক 9টা নাগাদ আমরা যাত্রা করি। সামনে সম্পূর্ণ গিরিপথ দেখতে পাচ্ছি, মাত্র 20 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। দুটি দলে ভাগ হয়ে আমরা অগ্রসর হব। পিছন দিকটা কিন্তু প্রচুর তুষারপাতে ভর্তি, যে পথ দিয়ে আমরা উঠে এসেছিলাম। দেখছেন এত সুন্দর একটি পথ। আমার ধারণা ঘোড়া চাইলে এ পথে উঠে আসতে পারত। দুটো দলে ভাগ হয়েছি। প্রথম দলে ওই মোহন যে মাটিতে ভাত দিতে চাইছিল না, তাকে দুজন ধরে পাশের উপর নিয়ে চলছে, আর বাম দিকে আমরা সবাই দল বল বেয়ে এগিয়ে চলেছি। ঘড়িতে 11টা। আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম 5550 মিটার উচ্চতার মনিরাং গিরিবর্তের ওপর। একটা পাশে ওঠা, বিশাল আনন্দ। উল্টো দিকে আছে কিন্নর। না, সে আনন্দকে আমরা সেলিব্রেট করতে পারছি না। এইটুকু পথ তুলতে ওকে আমরা বেশ কষ্ট পেয়েছি। ফলে ঠিক হয় যে কোনোভাবে পাশের উপর ছবি তুলে আমরা ওকে ম্যাট এবং স্লিপিং ব্যাগের এই ছবির মধ্যে জোর করে দাঁড় করে রাখা হয়েছে সেই মনকে। এই অংশটি হচ্ছে মনিরাং সাউথ, আর আগের যে ছবিটি দেখলেন এটি হচ্ছে মনিরাং মেন। এখানেই আমরা ডিসিশন করেছিলাম যে আর 1 মিনিটও নয়, আমরা দ্রুত নেমে যাব। স্লিপিং ব্যাগ ম্যাট বেঁধে একটা মমি তৈরি করব। মমি তৈরি করে 4 জন এই মোহনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। একে আমরা স্লিপিং ব্যাগ এবং ম্যাটের মধ্যে ম্যাট পেতে একটা মমি করে দ্রুত নেমে নিচের দিকের সেই রূপা গ্লেশিয়ার দিকে আমরা নামতে শুরু করি। দেখুন এই দলের সদস্যরা 4 জন কাঁধে করে নিয়ে বেরিয়ে চলেছে নিচে রূপার দিকে। তীব্র তুষারপাত। 2 ঘন্টার পর কিন্তু আমরা থেমে যাই, আর এগোতে পারছি না। তার মধ্যেই ঠিক হয় যে আমরা এই মোহনকে নিয়ে কোনোভাবে রাতটা কাটিয়ে কাল রাত্রি 3টের সময় বার হবো। টোটাল দলকে আমরা যে ভাগ করেছিলাম, উত্তরকাশী 4 জন সুশিক্ষিত পোর্টার, ঋষি নিজে, তার সঙ্গে দেবু, এই 6 জন। এতে চার্জে থাকবে ঋষি। এরা মোহনকে 4 জনে কাঁধে নেবে। আর আমাদের খুব অ্যাক্টিভ সদস্য ছিল পিন্টু জানা। হয়তো আমি বলতে বলতে ওকে গজা বলে ফেলতেই পারি, কারণ ডাক নাম ছিল গজা। গজা ওদের সঙ্গে যাবে। ওদের সঙ্গে তাঁবু, কিছু গিয়ার, রোপ, খাওয়া, স্টোভ, কেরোসিন তেল সবই যাবে। কারণ যে পথে তারা নেমে যাবে সে পথ সম্বন্ধে তাদের ধারণা নেই। এটা পরের দিন বেলার ছবি, 13 তারিখ। খুব ভোরে রাত্রি 3টা থেকে ওদেরকে ডেকে তুলেছি। বললাম মোহনকে বেঁধে নাও, এই নিয়ে তোমরা এই 6 জন 1 জন 7 জন নেমে যাও। কিন্তু কোথায় যাবে এ পথ তো আমাদের কারো জানা নেই। ওদেরকে যে ম্যাপ দিয়েছিলাম সেই হরিশ কাবাডিয়া বা সামিটারদের, যে এই বডি নিয়ে তারা তীব্র নেমে যাবে রূপা গর্জ ধরে। রূপা গর্জ ধরে এগিয়ে গেলে তুষার অঞ্চলের পর 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে সেই রাঙ্কলি, যার উচ্চতা 4420 মিটার। আরো 3-4 ঘন্টার মধ্যে তারা পৌঁছে যাবে পামাচেন, যার উচ্চতা 3960 মিটার। সে মোতাবেক তারা কাঁধে নিয়ে ভোর অন্ধকারে সোজা নেমে যায় সেই হিমবাহের নিচের দিকে। বোধহয় মোহনের নামার জন্যেই কিছুক্ষণ তুষারপাত বন্ধ ছিল। তারপরে ওই 13 তারিখ সারাটি দিন ধরে তীব্র তুষারপাত। আমাদের কাজ ছিল ভেতর থেকে তুষার ঝেড়ে ফেলা।
দেখছেন তুষার ঝেড়ে ঝেড়ে দাগ হয়ে গেছে। এই তাঁবুতে কেউ ছিল না, ওই 7 জন পোটার নেমে গেছে, যে কারণের জন্য সে তুষারের চাপে ভেঙে পড়ে। সারাদিনে দুপুরবেলা বরফ গলিয়ে খিচুড়ি হয়েছিল, আর রাত্রে বিস্কুট আর হরলিক্স। মনের সেই স্মৃতি যে ওকে ওই দিন রাতে আমরা সুস্থ রাখার জন্য বিভিন্ন ওষুধের সঙ্গে কখনো হরলিক্স করে দিয়েছি, কখনো বা একটা স্লিপিং ব্যাগের মধ্যে দুজনে ঢুকে তাকে গা গরম রাখার চেষ্টা করছি। সেই স্মৃতি আমার কেউ ভুলতে পারছি না। পরের দিন তুষারপাত কমে, কিন্তু মন তো আর তর সইছে না, নিচে নেমে যাব, প্রচুর মালপত্র, সঙ্গে মাত্র 2 জন লোক, সবাই তো মোহনকে নিয়ে নেমে গেছে। কি করণীয়? দায় আমার উপর লিডার। সব বন্ধু যারা ছিল সদস্যের সঙ্গে আলোচনা করে ঠিক করলাম সমস্ত মালপত্র যতটা আমরা পারবো নেব, বাকিটা এই বস্তা করে বাঁধবো, বস্তার সঙ্গে একটি পলিথিনে বেঁধে নেব, এই পলিথিন বাঁধবো, এই পলিথিন বেঁধে নিয়ে এই বরফের উপর টানতে টানতে আমরা এগিয়ে যাব যতদূর পারি। ধারণা যতদূর বরফ থাকবে ততদূর আমরা এই মালপত্র টেনে নিয়ে যেতে পারবো। দ্রুত নেমে চলেছি সেই রূপা হিমবাহ ধরে। 45 মিনিটের মধ্যে আমাদের আর এক সদস্য স্নেহাশিস বিশ্বাস, যে মোহনের খুব বন্ধু ছিল, খুব দ্রুত হাঁটতে পারত, আর উত্তরকাশীর 1-2টি পোটার ছিল, তাদের মধ্যে একটি পোটার বলবীর, এরা সোজা আমাদের ছেড়ে নিচে চলে যায়। আমিও তেমন কিছু বললাম না, তার কারণ এ পথটা তো যতটা তাড়াতাড়ি যাবে পথটা ততটা পাটা ঠান্ডা হবে। ওরা আমাদের ছেড়ে বেরিয়ে চলে গেল। আমরা কিন্তু সেই পলিথিন টানতে টানতে এগিয়ে চলেছি নিচের দিকে। এক সময় এই পলিথিনের বোঝা নিয়ে আমরা একেবারে নিচে, মনে হয় ফাঁকের মধ্যে রাঙ্কলি আছে, 1 ঘন্টা 2 অতিক্রান্ত হয়েছে। কখনো গ্লিসেট করে নামা। আমরা কিন্তু একেবারে শেষ প্রান্তে পৌঁছেছি। এই ছবিটি একটি গুরুত্বপূর্ণ, নিচে তুষার মুক্ত অঞ্চল, এখানে একটা পাথরি অংশ দেখা যাচ্ছে। এখানে দেখি বলবীর একলা বসে আছে, যে বলবীরের সঙ্গে স্নেহাশিস এসেছে, স্নেহাশিস নেই। ওকে বললাম, বলবীর স্নেহাশিস কোথায়? ও বলছে যে স্নেহাশিস নিচে নেমে গেছে। আমরা করি কি, এই অংশ দিয়ে আস্তে আস্তে নেমে যাই। কিছু দূর যাওয়ার পরই দেখলাম যে আর এগোনো যাবে না। এই আইসফিল্ড তীব্র একটি ঝর্ণায় পরিণত হয়েছে। এই ছবি। আমরা এইখান থেকে একটু এগিয়ে আসতে আর আসার জায়গা নেই, একেবারে 100-2 ফুট ডাউন, নিচে তীব্র বেগে জল পড়ছে। কিভাবে যাবে এখান থেকে? সঙ্গে হরদেও একলা আছে, সেই পাথরের দেয়াল ক্লাইম করে আসতে চাইলো, পারলো না। তখন আমি দেখি নিচে স্নেহাশিস যে একলা চলে গেছে, সে ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে তীব্র চিৎকার করে আমরা জানতে চাইলাম যে স্নেহাশিস তুমি কিভাবে গেছো ওখানে? শত চিৎকারেও কিন্তু সে ওই ঝর্ণার জলের আওয়াজ তার কাছে পৌঁছলো না। সে ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, সে কিন্তু উত্তর দিচ্ছে না। শেষমেশ হরদেও, মানে আমাদের যে একমাত্র পোটার ছিল, সে বললো সাব ইধার সে নেই জানে হোগা। ও বলছে আমরা যখন নেমে আসছি এই কালো পাথরের অংশতে ও একটা পথ দেখেছে, চলুন আমরা ব্যাক করে উপর দিয়েই যাব। ভাবুন, যে পথ এইটুকু আনছে তো আমাদের 1 ঘন্টার উপর লেগেছে, সে পথ ব্যাক করে নতুন পথে যেতে হবে। তখন আমরা উপর থেকে চেঁচিয়ে স্নেহাশিসকে বললাম যে তুমি ওয়েট করো, আমরা যাচ্ছি। দুর্ভাগ্যজনক ভাবে তার কোনো পরিবর্তন দেখছি না, সে ওদিক ওদিক চাকাচ্ছে। তার মানে সে আমাদেরকে কথা শুনতেই পায়নি। আমরা উঠে আসি এখানে, তারপর এই পথ ধরে নেমে আসবো। হ্যাঁ, আমরা এই পথ ধরে নেমে আসি। সেই রাঙ্কলির প্রান্তর, 4420 মিটার উচ্চতা, এখানেই আমরা স্নেহাশিসকে ঘুরতে রেখেছি। 3টি নালা, 3টি নালা থেকে 3টি স্পার বেরিয়েছে, এবং টোটাল এই রাঙ্কলিকে 3টি উপত্যকায় ভাগ করেছি। আমরা টিম মেম্বাররা ভাগ হয়ে গেলাম, সেই 3টি উপত্যকাকে তন্ন তন্ন করে খুঁজলাম না, আমরা কেউ কিন্তু স্নেহাশিসকে দেখতে পেলাম না। সন্ধে নেমে এসছে, আমরা ডিসিশন করলাম যে ঝোপ গাছ ছিঁড়ে আনি, এনে কোনো গিরিশিরার মাথায় চাপিয়ে দেব। এপর দিয়ে আমরা নেমে এসেছিলাম।
সেই অংশে আলো জ্বালবো ওপর থেকে, সেইটা যদি দূর থেকে দেখতে পায় স্নেহাশিস আমাদের কাছ থেকে ফেরত আসবে। সারা রাত্রি সেভাবে আলো জ্বালিয়ে আমি অপেক্ষা করলাম স্নেহাশিস কখন ফেরত আসবে। না, পরের দিন সকাল 15 তারিখ, বিষণ্ণ চিত্তে স্নেহাশিস আর পেলাম না। আমি তো নিচে স্নেহাশিসকে জ্যান্ত ঘুরে থাকতে দেখছি। জনে জনে জিজ্ঞেস করলাম, তোমরা কি ওই স্নেহাশিসকে দেখেছো নিচে? প্রত্যেকের এক উত্তর, হ্যাঁ নিচে স্নেহাশিস এখানে তো ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি হতে পারে? স্নেহাশিসকে ঘুরে এসেছিল, স্নেহাশিস নেই। এক অশনি সংকেত মনের উপর আস্থা তৈরি করলো, আবরণ করলো। সে বলছে যে এই তীব্র ঝর্ণা যেটা দিয়ে আমরা আসতে পারলাম না, তার বন্ধু একাত্মা প্রাণ মনের টানে সেই ঝর্ণার জল অতিক্রম করতে গিয়েছিল। হয়তো স্নেহাশিস চিরতরেই ওখানে থেকে গেছে। নিচে আমরা যাকে দেখেছি সে আদৌ স্নেহাশিসের জীবন্ত শরীর না। ছচ্ছর করে চোখ দিয়ে জল আসছে। বাড়িতে গিয়ে কি উত্তর দেব যে স্নেহাশিসকে আমি কোথায় রেখে এলাম? তখন অন্য সাথীরা বলছে, তপন দা এত ভেবো না, চলো ওকে আমরা খুঁজে পেতে পারি। কিভাবে পাবো তাকে? একলা, তার কাছে কিছুই নেই, কোনো তাঁবু নেই, কোনো খাবার নেই, সে একলা। আমার কাছে সঙ্গে দ্বিতীয় অভিযান, এর আগের যে অভিযান ধুমদারকান্দিতে এসছে। সে রাস্তা চিনবে কি করে? আগুন জ্বালাবে কি করে? জীবজন্তুর হাত থেকে আত্মরক্ষা কি করে? সমস্ত পয়েন্টই তো না। নিরুপায় আমি সদস্যদের দুটো দলে ভাগ করলাম। একটি দল গিরিশিরার ওপর দিয়ে যাবে পর্যবেক্ষণ করতে করতে, আর আরেকটি দল নিচের নদী গর্জ ধরে এগিয়ে চলবে। হয়তো আমাদের যাত্রাপাত সংক্ষিপ্ত বাড়বে না, কিন্তু আমরা চারিদিক দেখতে যাব। যদি মনের কোনো পরিত্যক্ত কোনো আমরা অস্তিত্ব দেখতে পাই যে গেছে। এই ছবিটি খুব খারাপ, হ্যান্ডিক্যামের ছবি, এই পোর্শনে কোনো ছবি আমরা তুলতে পারিনি। একটা দল ওই নদীর গর্জে নেমে যায়, আমরা দুটি দল এক হই সেই রূপানালায়। হঠাৎ দূরে একটা লাল কিছু নড়তে দেখলাম, সঙ্গে সঙ্গে ক্যামেরার টেলি লাগিয়ে দেখলাম যে ওটার গাছের পাতা। কিন্তু মন শুনল না। সব দলকেই বললাম যে তোমরা এই দেয়াল দিয়ে উপরে চলে যাও। আমি আর হরদেও, যে উত্তরকাশীর লোক ছিল, আমরা দুজনে এখানে ছুটে গেলাম। কিন্তু বৃথা। ক্যামেরা দিয়ে যা দেখেছিলাম সেটাই, ওটা স্নেহাশিসের জ্যাকেট না। আমরা আবার এই রিজ ধরে উপরে উঠলাম। এই খাড়া রিজ, এই রিজের উপরে এসে পৌঁছলাম। দেখি সঙ্গের সাথীরা তাঁবু খাটিয়ে ফেলেছে। ম্যাপ অনুসারে 3960 মিটার উচ্চতার পামেচান এর নাম। এই পামাচানের 4টের পর থেকে এই সমস্ত রিজ আমরা তন্ন তন্ন করে স্নেহাশিসের পরিত্যক্ত কোনো স্মৃতি খুঁজতে চেয়েছিলাম, পেলাম না। আস্তে আস্তে রাত্রি নেমে আসে। পরের দিন 16ই সেপ্টেম্বর, তখনও দিনের আলো ফোটেনি। হঠাৎ দেখি একটি পাখির শীষ, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, বারবার পাখির শীষ দেওয়া হচ্ছে। আমি বুঝতে পারলাম এটা পাখির নয়, কেউ দিচ্ছে। সঙ্গে সঙ্গে কাউকে না বলে তাঁবুর চেন টেনে আমি ছুটলাম রিজের ওপরে। গিয়ে দেখলাম নিচে 3 জন লোক আসছে। তারা হয়তো অন্যদিকে যাবে। আমার গলায় সবসময় একটা বাঁশি ঝুলতো, সেই বাঁশিতে তীব্র শব্দের শীষ দিতে আরম্ভ করলাম। দুদিকের পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে, অনুরণিত হয়ে, বারবার হয়ে ফেরত আসছে। কতক্ষণ এভাবে শীষ দিয়েছিলাম আমি জানি না। সেই দলের একজন এলো, এসে আমাকে ঝাঁকানি দিচ্ছে, বলছে সব কে হুয়া, আব কিউ ऐसी করতে হ্যায়। সম্বিত ফিরে পেলাম। বললাম, তোমরা আমার মোহন স্নেহাশিসকে দেখেছো? জানি না ও আমার বাংলা কি বুঝলো। उत्तर दिलो, सर वो बीमारी वाला अच्छा है, लेकिन दूसरे के तो हम लोग नहीं देखा। दूसरे মানে স্নেহাশিসকে তোমরা দেখোনি? এখান থেকে রূপাগ্রামে যাওয়া কটা রাস্তা? বলে নেই স্যার, একই রাস্তা है। তার মানে একই রাস্তা যদি হয়, সে রাস্তাতে তোমরা তাকে দেখলে না। নিরুপায় হয়ে এদেরকে নিয়ে আমি আমার তাঁবুর কাছে চলে এলাম। তখন সাথী হরদেও চা বানিয়েছে। এই চা তাদেরকে দিলাম। বললাম যে তোমরা কি করে এখানে এলে, তোমরা কেন আমার কাছে এসছো?
সে শোনালো সেই গল্প। আসুন সেটা আপনাদের কাছে আমি ব্যক্ত করি। নিচের বলছে গতকাল রাত্রিতে এদের গ্রাম রূপা, ওই রূপা গ্রামে এই ঋষি থেম্বা ভাবি বলে একজনকে নিয়ে ওদের কাছে গিয়েছিল, গিয়ে বলেছে যে একটা অভিযাত্রী দল ওপরে তার মালপত্র রেখে এসছে, সেটাকে নিয়ে আসতে হবে। সে মোতাবেক এরা তিনজন আজকেই ভোর রাতে রূপা গ্রাম থেকে বেরিয়েছে এই ভেড়াওয়ালার ঝুবড়িতে এই শেরু বা শের সিং এর কাছে এসছে। এই ছোট্টুপাল যার যে এদের লিডার, সে বলছে যে আমি এই তাঁবুর মধ্যে ঢুকে দেখি যে बीमारी वाला अच्छा है, वो फिट हो गया, वो शेरू के साथ लकड़ी जल के आগুন পোহাता है। সঙ্গে ওর পাশে আরেক বাঙালি, সম্ভবত গজা মানে পিন্টু জানা, সে জানালো তাদের আগামী কত দিনের কথা, কি কি ঘটেছিল। আসুন গজার ভার্সনে সেটা শুনি। শেরু বলছে যে গজা 13 তারিখ মমি করে যখন স্নেহাসিসকে নিয়ে ওরা নাবে, সরি স্নেহাসিস নয়, মনকে নিয়ে ওরা নাবে তীব্র বেগে, 4 জন মানালির লোক তীব্র বেগে ঝড়ের মতন নামতে থাকে বা কখনো গ্লিসেট করে, একবারও তারা কাঁধ দিকে সেই মমিকে ফেলেনি। আর 3 জন যারা আসছিল হিমশিম খেয়ে যাচ্ছিল। যথারীতি আমরা যেখানে এসেছিলাম সেখানে এসছে, আসার পর ওরা কিন্তু দেখছে নিচে ঝর্ণা, ওই মমি কাঁধে করে ওরা নিয়ে যেতে পারবে না। রেস্কিউ সার্চ কোর্স করা ছিল, তারা ডিসিশন নিল এখানে 3 পয়েন্ট লেভেল ডাউন করাবে। এই গর্জের মধ্যে আটকে যায় ঝর্ণা। এখানে দেখে ওদের মধ্যে একজন দেবু যে সে নিচে বিলে দেবে বলে চলে আসে, আর 2 জন রোপ হাতে নেয়, একটি কোনো পাথরে আটকে দেয়। 3টে রোপের দ্বারায় আস্তে আস্তে মোহনের মমি নিচে নামাতে থাকে। হঠাৎ করে যে পাথরে আটকানো হয়েছিল পাথরটি ভেঙে যায়, সঙ্গে সঙ্গে মোহনের বডি ঝর্ণার জলে পড়তে থাকে। তো দেবু দেবদূতের মতন এসে সেই বডিটা তুলে নিয়ে এই যে প্রান্তর যেটা আমরা দেখেছিলাম সেই প্রান্তরে এসে খুলে দেখে স্লিপিং ব্যাগ, ম্যাট না, মোহন কিন্তু ভেজেনি। তারপর তাকে বসিয়ে স্টোভ জ্বালায়, নিজেরাও চা খায়, ওকে হরলিক্স দিয়ে বিস্কুট দিল। ব্রেকফাস্ট সারার পর এবার যাত্রা করবে নিচের দিকে। আবার যখন মোহনকে স্লিপিং ব্যাগ ম্যাটে বাঁধছে, ওস্তাচ্চর্য ব্যাপার, বলছে না তোমরা আমাকে আর বেঁধো না, আমার হাত ধরো, আমি যেতে পারবো। ভাবুন, যে মোহনকে আমরা ম্যাটে করে নামালাম সে বলছে যে আমাকে আর বাঁধতে হবে না। তখন ওই দল ওর ম্যাট স্লিপিং ব্যাগ স্যাকে ভরে মোহরের কড়ে দড়ি বেঁধে নালা ধরেই, কারণ তাদের কাছে তো রাস্তা জানা নেই, নালা ধরে নামতে থাকে। দিনের শেষে একটি নদীর তীরে তারা শিবির স্থাপন করে। সেখানে কিন্তু রাত্রে রুটি হয়েছিল। মোহন মানে অসুস্থ বিমারিওয়ালা, সে 2টো রুটি আর হরলিক্স খেয়েছে। পরের দিন এখান থেকে তারা যখন ওঠে একটা নদী পায়, সেই নদীতে 2টো নদী মিলেছিল, কাঠ ছিল না, ব্রিজ করে সোজা উঠে এই নদী ক্রস করে উঠে ওপারে যেতে তাদের প্রায় 5 ঘন্টা লাগে। এসে পৌঁছয় সেই ঝুবড়ি, শেরুর ঝুবড়িতে যখন পৌঁছে দিনের শেষ সন্ধে, সমস্ত শুনে এই শেরু পোর্টাল টিমকে এই গুম্পার মধ্যে, এই ঝুবড়ির মধ্যে রাখে, আর ঋষিকে নিচে রূপা গ্রামে পাঠায় সেই থেমা ভাবির কাছে আমাদের জন্য লোক নিয়ে আসার। এখানেই যে মোহনের দুর্ঘটনা, আপনারা ভেবে দেখুন, আজকেই ভোরে রূপা গ্রাম থেকে এরা যাত্রা শুরু করেছিল, আমার কাছে এসে পৌঁছেছে মাত্র 7টা থেকে 7:30টার মধ্যে, খুব বেশি দূরত্ব নয়। ওদেরকে বললাম তোমরা চলে যাও, হিমবাহের শেষ প্রান্তে আমাদের লাগেজ আছে, সেটাকে নিয়ে চলে এসো, আমরা এগিয়ে যাই। মোহন তো ভালো আছে, কিন্তু আমাদের আর এক সদস্য স্নেহাশিস কোথায় গেল? আমরা একটা দুশ্চিন্তা থেকে মুক্ত হলেও আরেকটা দুশ্চিন্তা ক্রমশ জটিল হয়ে গেল। সমস্ত পথ আস্তে আস্তে পর্যবেক্ষণ করতে করতে আমরা
এগিয়ে চলি। রাস্তা কিন্তু একেবারে তৈরি করা পথ, সেই তৈরি করা পথ ধরে নজির গর্জ ধরে আমরাও এগিয়ে চলেছি। সুন্দর ঝোপ, সম্ভবত এখানেই আগের দল তাঁবু করতে পারে। হঠাৎ রাস্তা থেকে দূরে একটা ওভারহ্যাং দেখলাম এবং তার আকৃতি দেখে বুঝলাম এখানে একটি গুহা আছে। ছুটে গেলাম, স্নেহাশিসের কোনো হদিশ মিলতে পারে। প্রচুর বড় গুহা, ভেড়াওয়ালাদের ঝুপড়ি, শুধু ভেড়া থাকার জায়গা এতটা একটা কম্পার্টমেন্ট, হাজারখানেক ভেড়া ধরবে। তার উল্টো দিকে আরেকটি কম্পার্টমেন্ট আছে, এখানে মেষপালকরা থাকবে। কিন্তু দুঃখজনক ভাবে স্নেহাশিস তো পরের ব্যাপার, বিগত 1 বছরে কেউ এসেছিল কিনা তেমন চিহ্ন নেই। নিরাশ হয়ে আমরা আবার প্রধান রাস্তায় চলে আসি। খুব অস্পষ্ট ছবি, আপনাদেরকে আমি কল্পনা করতে বলবো। এই ছবি এর আগে কিন্তু আমি কোথাও দেখাইনি, এই দুঃখ বলেই। ঘন্টা 1.5 পর দেখলাম নিচে একটি মন্দির, এটা হ্যান্ডিক্যাম থেকে নেওয়া, ডকুমেন্ট দেখানোর জন্যই। একটা ফ্ল্যাগ আছে আর অনেক পাথর সাজানো। বিশাল মনে আনন্দ যে এই মন্দিরে হয় স্নেহাশিস থাকবে, না হলে অনেক লোক এখানে আছে বা পূজারি আছে যে বলতে পারবে কি খবর। কিন্তু বৃথা, আমরা গিয়ে দেখলাম এটা কোনো মন্দিরই না, এটা টিবেটিয়ান চড়তেন, কিছু পাথর সাজিয়ে করা। নিরাশ হয়ে নিচের নদীতে নেমে গেলাম। সেই নদী অতিক্রম করে আমরা একটি পাইনের অরণ্যে ঢুকে পড়লাম। বিস্তীর্ণ প্রান্তর, বড় বড় পাইন গাছ। ঢোকার মুখেই দেখি, ছবি নেই, আমি বারবারই বলছি, আমার নিজের ক্যামেরা আমি ঢুকিয়ে দিয়েছিলাম, কোনো স্লাইড ক্যামেরা আমার হাতে ছিল না, ফলে কল্পনাই আপনাদেরকে করতে হবে। এই প্রান্তের শুরুতে ছিল বড় বড় পাইন গাছ, সেখানে স্লেট পাথর দিয়ে তৈরি খুব বড় ভেড়াওয়ালাদের ঝুপড়ি। তখনও আগুন জ্বলছে, এখানে ওখানে ছুটে আছে রুটির টুকরো। টোটাল দল 5টা ভাগে ভাগ হয়ে গেলাম। পুরো উপত্যকাটাকে আমরা ঘুরে দেখবো। হঠাৎ দূর থেকে শঙ্কু মানে শঙ্কর মন্ডলের তীব্র চিৎকার যে তপন দাস, স্নেহাশিস। আমি বললাম বেঁচে গেলাম, স্নেহাশিসকে পেয়ে গেছি। কিন্তু দুঃখজনক ভাবে কাছে গিয়ে দেখি না, স্নেহাশিস নয়, একটা পাথর। সেই পাথরের গায়ে বাংলায় পাথর দিয়ে লেখা স্নেহাশিস। হয়তো দুঃখ পেলাম স্নেহাশিসকে না পেয়ে, কিন্তু মনে এটুকু শান্তি পেলাম, এ পর্যন্ত তো অন্তত স্নেহাশিস বেঁচে ছিল। সবাই মিলে ওই উপত্যকাটা ক্রস করার সময় একেবারে একটি নালার কাছে এসে পড়লাম। ম্যাপ খুলে দেখলাম যেখানে 3টি নালা, আমরা একটু রূপা নালা দিয়ে এসেছি, এইটি নালার সামনে আরেকটি নালা দেখা যাচ্ছে। হিসেব মতন ওই মনিরাং গিরিশিরা থেকে আসা রূপা জোত, এটার নাম রাখালগাং নালা, এবং এইখান থেকে কুংসারাং নালার সঙ্গে মিশবে এবং তার সঙ্গে ছবির মিল। এই যে দেয়ালটি, সাফিসিয়েন্ট ডকুমেন্ট নেই বলে বারবারই বলছি, আমি দেখাতে পাচ্ছি না, তীব্র খাড়া, 1000-1500 ফিট উঁচু, মাথায় পতপত করছে একটি লাল পতাকা। আমরা আর এগোলাম না, কারণ পিছনে ছোট্ট পালজাররা আমাদের মালপত্র নিয়ে আসবে। সে আসার পর আরেক বিপত্তি বাঁধলো, আমরা যেতে পারবো না। পরের দিন তীব্র বৃষ্টি আরম্ভ হলো, আরো একটা দিন থেকে গেলাম। কিন্তু খাবো, সব খাবার তো শেষ। এই ভাতে হলুদ, শঙ্কর মন্ডল শঙ্কু বললো হলুদ ছড়িয়ে আর নুন মাখিয়ে খাও, সঙ্গে পাঁপড় ভাজা। এ দিয়ে এই লাঞ্চ ডিনার। তার মাঝে সাথীরা সেই রাখালগাং নালার উপর ব্রিজ তৈরি করছে। এই ব্রিজ অতিক্রম করে তীব্র দেয়াল দিয়ে উঠতে হবে। আমরা এই গিরিশিরার ওপরে উঠলে যেটা দেখবো সেটা আপনারা কল্পনার চোখে দেখুন, আমার কাছে কোনো ছবি নেই। অন্তত এই গিরিশিরা থেকে আরেক দিক যেতে গেলে 5 থেকে 6 কিলোমিটারের পথ, আমাদের 2 ঘন্টা লেগেছিল। বিস্তীর্ণ প্রান্তর, সবুজ সবুজ সবুজ, ভেলভেটের মতো সবুজ। ম্যাপ বলছে যে রূপা গিরিশিরা থেকে মানে 5 থেকে এই পর্যন্ত যে রূপা নালা, এর নাম গাঙ্গুইল উপত্যকা বা উপরি রূপ উপত্যকা। এরপর যেটা হবে সেটার নাম হয় মনীষুত্থাজ। ফলে এই কল্পনার উপর চলে আমরা এই গিরিশিরার উপর একখানা প্রেয়ার ফ্ল্যাগ ছিল, আমরা এই মাথায় উঠে পড়ি। এখানে অস্পষ্ট হলেও দেখা যাচ্ছে একটা কেওয়ান করা,
বড় কেওয়ান ছিল, এখানে একটি কেওয়ান আছে। এরপরই আমরা আর কিছু দেখতে পাবো না, এরপরেই চলে যাব সেই ভাড়াওয়ালাদের ঝুপড়ি। প্রায় ওইখান থেকে আসতে 3 ঘন্টা লেগেছে। এখানে দাঁড়িয়ে ঋষি, আর তার পাশে তামাটে রং জলপাই পড়া ড্রেস। আমি ছুটে গেলাম ঋষির কাছে। ঋষি স্নেহাশিসের কি খবর? এই জলপাই পড়া শেরু छूटे एलो हमारे काছে, এসে বললো साहब नीचे नाला से बीमारी वाला को हम लोग खींच लिया है, उसके अच्छा बना के नीचे गांव में भेज दिया। জড়িয়ে ধরলাম যে এই অভিযানের যে অবশ্যম্ভাবী বিপদ, সেই বিপদের হাত থেকে একটা লোকই আমাদেরকে বাঁচাচ্ছে। সে আমাদেরকে টেনে নিয়ে গেল তাঁবুর মধ্যে। বিভিন্ন রকমের খাওয়ার আয়োজন, যে চাইছে ভাত রাজমা, কিন্তু আমি খেতে চাইলাম না। ওকে চা বললাম, চা দাও। তুমি আমাকে বলো তুমি স্নেহাশিসকে কিভাবে খুঁজে পেয়েছিলে? কারণ আমার বিশাল কৌতূহল, একলা ওই স্নেহাশিস আমাদের এই 3 দিনের পথ কিভাবে সার্ভাইভ করেছিল এটা জানতে হবে। এই শেরু যেটা আমাকে বললো যে একদিন সন্ধ্যের সময় আমার দলবল বিমারিওয়ালা মোহনকে নিয়ে এসেছিল, সবাইকে রেখে দিয়ে এ গ্রামে পাঠিয়েছিল লোক আনতে আমাদের জন্য। গ্রাম থেকে লোক যখন এলো ভোরে দেখা করে গেল, তখন টোটাল গ্রুপ সুস্থ। ও এদেরকে আমাদের জন্য ছেড়ে দিয়ে আর টোটাল আমার দলকে নিচে রূপাতে পাঠাবে। তখন ওর যে কুকুর দুটো ছিল, সেই দুটো কুকুরকে অসুস্থ মোহনকে দেখিয়ে দিল, দেখিয়ে বলল তুমি এদেরকে চিনে রাখো, এমন কাউকে খুঁজে পেলে চেঁচাবে। জানি না বুঝতে পারলো কিনা, কিন্তু তারপরে ওই শেরু ভেড়ার পাল ছেড়ে দিল, ছেড়ে দিয়ে গিরিশিরার উপরে প্রান্তরে প্রান্তরে ঘুরে দেখলো সে কাউকে দেখতে পায় কিনা। হলো না, কিন্তু কাউকে খুঁজে পায়নি। হঠাৎ ফিরে আসবে, এসে তাঁবুতে ঢুকেছে। এমন সময় কুকুরগুলো তার স্বরে চিৎকার আরম্ভ করেছে। ও তাঁবুর বাইরে বেরিয়ে পড়লো। সামনে গিরিশিরার নিচে দেখলো কেউ একজন লাল কিছু নাড়িয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। একবার নয়, দুবার নয়, বারংবার। শেরু বলছে আমি তীব্র বেগে ছুটলাম সেই দিক লক্ষ্য করে, কিন্তু পৌঁছতে প্রায় আধ ঘন্টা লাগলো। দেখলাম চারিদিক চুপচাপ, কুকুর আর চিৎকার করছে না। সমস্ত রিজ আমি খুঁজেছি। ঘড়িতে তখন 2:30, আমি কাউকেই দেখতে পাইনি। এবার তাঁবুতে ফিরে আসবো, ফিরে আসার আগে ভেড়াগুলো নেব বলে শীষ দিই। সেই শীষের আওয়াজ শুনে দিলেন দেয়ার সেই কুকুরগুলি তারও স্বরে চিৎকার করে ওঠে। শেরু বলছে ওই চিৎকারের মানে আমি জানি। বলছে কোন শত্রু আমার ভেড়ার পালকে আক্রমণ করেছে, তার মানে কুকুরগুলো তাকে ছিঁড়ে নেবে। সে তাহলে তো ওই যাকে দেখতে পাচ্ছে তাকে ছিন্ন ভিন্ন করে দেবে। সঙ্গে সঙ্গে পড়ি কি মরি করে সেই গিরিশিরার নিচে গিয়ে নামলো। দেখলো নদীর তীরে ভেড়াদের মাঝখানে একজন অসুস্থ পড়ে আছে। হাতে তখনও তার আইস্যাক ধরা, পিঠে রুকস্যাক। রুকস্যাক থেকে জলের বোতল খুলে বার করে মুখে ঝাপটা দিলাম। খানিক পরে জ্ঞান এলো। সে উঠে কিছু বলতে চাইলো। শেরু বলছে কিছু বলতে দিইনি। ওকে চাবু তুলে এনে, কুকুর দুটি তখনই কিন্তু পাহারা দিচ্ছিল, ওকে পুরো জাগিয়ে এনে সেই তার শিবিরে নিয়ে আসে, সেখানে খাওয়া দাওয়া দিয়ে সুস্থ করে। তারপরে যখন সুস্থ হয়, রাত্রিতে শুয়ে শুয়ে স্নেহাশিস তার বিগত পথের যে বৃত্তান্ত দিয়েছিল সেটা আলো রোমহর্ষ এবং তার যে পাহাড়ের জ্ঞান কতটা ছিল সেটা সেখানে পরিষ্কার পুঙ্খানুপুঙ্খ সে বলছে আমার বন্ধু মোহনকে যখন নিচে নামায়, সেই রেস্কিউ টিমে আমি গজা মানে পিন্টু জানাকে টিম মেম্বার পাঠিয়েছিলাম। স্নেহাশিস কিন্তু বারবার আসবে বলেছিল। এনিহাউ লিডার হিসেবে আমার চোখে মনে হয়েছে অনেক দায়িত্বপরায়ণ এবং ডিসিশন নিতে পারবে। আমি পাঠিয়েছিলাম সেই পিন্টু জানাকে। রাগ হয়েছিল ওর, সারাটা দিন সে তীব্র তুষারপাতের মধ্যে গুমড়ে গুমড়ে ছিল, কাউকে কিছু বলেনি। পরের দিন যখন নিচে নামার তোড়জোড় হচ্ছে, সমস্ত মালপত্র কি হবে না হবে, স্নেহাশিসকে বিরক্তিতে ফেলেছে। এত মাল নিয়ে নামবে কখন? ও কখন যাবে তার বন্ধুর কাছে?
ফলে যখন মাল পলিথিনে বেঁধে আমরা নামতে শুরু করি, ও আমাদের সঙ্গে আর ছিল না। দেন দেয়ার বলবীরকে নিয়ে সোজা নিচে নেমে গেছিল। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সেই তুষার মুক্ত প্রান্তর আর সেই নালা, যে নালার কাছ থেকে আমরা সবাই সমস্যায় পড়েছি। কিন্তু ও আসার আগে একটা জায়গায় প্রকৃতির ডাকে পায়খানা করতে গিয়েছিল, বলবীরকে বলে এসেছিল তুমি দাঁড়াও, কিন্তু ও দাঁড়ায়নি। ও ভাবছে তাহলে সে গেল কোথায়, সে নিচেই কি নেমে গেছে। পিছন দিকে তপনদাকে দেখতেন না। আপনারা এতদিনে বোধহয় জেনে গেছেন যে আমার একটা বদনাম আছে ব্যক্তিগত, তপন পণ্ডিত খুব স্লো রানার। প্রথম জীবন থেকেই আমার সঙ্গে যারা হাঁটে তারা যে কেউ খুব সোজা ভাবে 1 ঘন্টা আমার থেকে এগিয়ে যায়। এটা ওর কাছ থেকেই কাজ হয়েছে। ও বলছে না না আমি নেমে যাই। এখন পাহাড়ের লোক পাহাড় বেয়ে গেছে, আমি তো পারবো না। ও তখন প্যান্ট জুতো খুলে ওই বরফ গলা জলে কোমর চুবিয়ে উঠে আসে। উঠে এসে এই পাথরের ওপর সব শুকোতে দিয়ে ও নিজে ঘুরেছে, আমাদেরকে পর্যবেক্ষণ করছে। ভেবে দেখুন, আমরা ওপর থেকে যে সিনাসিসকে দেখেছিলাম, এই জ্যান্ত সিনাসিসকেই, সেও তেমনি বলছে যেখান থেকে পরিষ্কার পুরো গ্লেসিয়ার আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তপনদাকে আমরা দেখতে পাই না, দাবার দলে কাউকে। মন কিন্তু পড়ে আছে সেই মোহনের দিকে। বলবীর নেই। ও সেন্স অ্যাপ্লাই করে বলছে আমি তখন ভাবছি এই সামান্য পথ আমি 2 ঘন্টায় চলে এসেছি। তপনদারা নিশ্চয়ই এখানে থামবে না, এখান থেকে আরো এগিয়ে যাবে, তাহলে আমি একটু এগিয়ে যাই। সেটাই হয়েছে কাল। সে আমাদেরকে ছেড়ে কিন্তু নদীর তীর ধরে অগ্রসর হলো। বলছে আমি নদী ধরে এগিয়ে চলেছি, কখনো নদীকে আমি কাজ ছাড়া করিনি। কারণ আগের প্রোগ্রামে শুনেছি হারিয়ে গেলে নদী আমাকে ডাউনওয়ার্ডে গ্রামে পৌঁছতে পারবে। সেই যেতে যেতে ওপর থেকে একটা বিস্কুটের টুকরো র্যাপার নিচে পড়েছে। সিনাসিস তাকে কুড়িয়ে নেয়, দেখছে সেটি পার্লেজি। বলছে আমাদের সঙ্গে তো পার্লেজি নেই, তাহলে ওপরে নিশ্চয়ই কেউ আছে যে পার্লেজির প্যাকেট কাটছে। সে ওখান থেকে উঠে এলো। সেখানে আর এক বিপদ, কেউ না থাকলেও পরিষ্কার পথ, এই পামাচেনে আমরা এসেছিলাম, তৈরি করা পথ। সে বললো তাহলে আমি ভুল পথে গেছি। এ পথেই সে অগ্রসর হলো। কিছুক্ষণ পর তার সম্বিত ফিরে এলো। বলছে আমি মনে করছি এই যে বেরাস্তায় চলে এসেছি, দূরে সেই গুম্পা, যে গুম্পা আমরা দেখেছিলাম রাস্তা থেকে অন্তত 1/2 কিলোমিটার দূরে, সেই গুম্পা সে হাজির হয়। এখানে কোনো মোহনকেও সে দেখতে পায়নি। আবার ভয়ে মেন স্ট্রিমে ফেরত আসে। আর ও বরাবরই ভাবছে আমি নদী থেকে বেশি দূরে যদি চলে যাই তাহলে সবাই চলে যাবে, আমি একেবারেই দেখতে পাবো না। আবার দূরে সেই আমার দেখা মন্দির। সিনাসিস বলছে এখানে পূজারীকে জিজ্ঞেস করব, এই ভেবেই ও নামে না। এখানে সিনাসিস কাউকে দেখতে পায়নি। এর পরেরটা আরো আরো করুণ অবস্থা। সারাদিনের পথ চলতি, কাছে কিছুই নেই। সেই অবস্থায় সে উঠে পড়ে একটি পাইনের জঙ্গলে। আস্তে আস্তে দিনের আলো শেষ। প্যাকেট খুলে দেখলো গত দিনের 2টি রুটি পড়ে, 1 প্যাকেট বিস্কুট আর গোটা কতক মুড়ি। হাতের জল আর সেই রুটি খেতে গেল, তেতো, খেতে ইচ্ছা করছে না। দিনের আলো শেষ হয়ে এসছে। কি করবে একলা, আর কেউ নেই। রাতে এখানে কোথায় থাকবে? সে তখন জঙ্গলের ডালপালা ভেঙে এলো। রাতের অন্ধকার, শীতের জন্য স্লিপিং ব্যাগের ওপরে একটা পলিথিন জড়িয়েছে। তার আগে কি আগুন জ্বালাবে হঠাৎ তার মনে পড়ে গেল, আমি প্রত্যেক টিম মেম্বারকে লিডার একটা করে বড় দেশলাইয়ের প্যাকেট দিয়েছিলাম, বলেছিলাম অনেক প্রোগ্রামে দেশলাইয়ের জন্য পরিত্যক্ত হয়। ও সেটাই বার করে ভেঙে আনা কাঠ দিয়ে আগুন জ্বালালো, আর পলিথিন স্লিপিং ব্যাগে মুড়ে রাত্রি নেমে এলো। সে রাত্রির মধ্যে কি কারণে সে স্বপ্নের আন্ডারে চলে গেল। বলছে রাত্রি দিয়ে হঠাৎ আমার ঘুম ভাঙতে দেখি যে 2টো চোখ জ্বলছে, টকটক করে জ্বলছে, আমার দিকে দেখছে। আর তার সেই দাঁতালো দাঁত দিয়ে রক্তের ঝরে পড়ছে। তার দেহ ক্ষতবিক্ষত করে তারা সেই মাংস টুকরো টুকরো করে খাচ্ছে। ভয়ে চিৎকার করে উঠলো, বাঁচাও বাঁচাও। খানিকক্ষণ পর মোহন তার কাছে এসে হাজির। মোহন বলছে আরে স্নেহাসিস, তুই ভয় করছিস কেন? উঠে দেখ, সকাল হয়ে গেছে। আমার কাছে পৌঁছতে তোর এখনো 1 দিন লাগবে, তুই উঠে পড়। ও
ও তাড়াতাড়ি করে সেই উঠতে চাইলো, কিন্তু উঠতে পারলো না। তার কারণ স্লিপিং ব্যাগ তো পলিথিনে মোড়া। পলিথিন খুলে স্লিপিং ব্যাগ খুলে বাইরে বেরিয়ে এসে দেখলো যে না, ওটা কোনো জন্তুর চোখ নয়। কতদিনে যে আগুন জ্বালিয়েছিল, সেই আগুন দুটো টুকরো তখনও জ্বলছিল। দিনের আলো শেষ হয়ে গেছে, ফুটেছে দিনের আলো। ও সেখান থেকে কিন্তু নেমে আসে, নেমে এসে সেই পাইনের জঙ্গলের শেষ প্রান্তে আমাদের দেখা ওই ভেড়ালোদের ঝুপড়ি দেখতে পাই, বড় বড় পাইন গাছ বেঁধে সেখানে আগুন জ্বলছিল, রুটি পড়েছিল। সেখান থেকে ঘুরে আসার পর এই পাথরের টুকরো সে পরপর কিছু পাথর চাপিয়ে দিয়েছিল, কেয়ান করে দিয়েছিল আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আর তার গায়ে পাথর দিয়ে তার স্মৃতি স্নেহাশিস দিকে দিয়ে গিয়েছিল, যেটা থেকে আমরা বুঝতে পারি যে সে বেঁচে ছিল। এরপর সে সেই নালার কাছে আসে এবং তার বুক ফাটা চড়াই। তখন একটা কাঠ ছিল, উঠে যায়। উঠে যাওয়ার পর সে সেই জিনিস দেখে যে 3টি নালা এখানে এসছে, আমি কোন দিকে যাব? তখন আবার সেই বিশাল রিজ আর 5 কিলোমিটারের প্রান্তর ভেঙে সেরুর জঙ্গলে সে গেল না, সেরুর ডেরায়। সে ভয় পেল, তীব্র বেগে নেমে এলো নদীর গর্জে। কারণ ওই যে শেখানো জিনিস যে আমি ডাউনওয়ার্ড স্ট্রিমে যাব, নদী নিচের গতিপথে, হয়তো আমি গ্রামে পৌঁছে যেতে পারি। বিপত্তি বাঁধলো, দিন একটু এগিয়েছে, জল বেড়েছে, কখনো বা নদীতে পা ভিজিয়ে, কখনো বা নদীর টোপকে এপার ওপার করতে করতে প্রায় 2-2:30 বেজে গেছে। সেই সময় পরিশ্রান্ত হয়ে সে শুয়ে পড়েছিল। হঠাৎ সে কানে শুনতে পায় যে ভেড়ার গলার ঝুনঝুনির আওয়াজ। 1 বছর ট্রেকিং এ জেনে গেছে এটা কোনো পালিত ভেড়া, নিশ্চয়ই এর সঙ্গে মেষপালক আছে। সে উঠে পড়ে তার গায়ের সেই জ্যাকেট, লাল জ্যাকেট, ইউব্যাগের লাল জ্যাকেট নিয়ে নাড়াতে থাকে, যেটা দূর থেকে শেরু দেখতে পেয়েছিল, কিন্তু বৃথা। 8 ঘন্টা নাড়িয়ে ও কাউকে দেখতে পায়নি। আবার কখন সে অচৈতন্য ঘুমিয়ে পড়ে। পরের ঘটনা তো আপনারা শুনেইছেন। এখান থেকে শেরু তাকে তুলে নিয়ে যায়। একটা অভিযানে অবশ্যম্ভাবী বিপদ, যে দুটি, একজন অসুস্থ, তাকে সে আদৌ অল্টিটিউড সিকনেসে আক্রান্ত নাকি আইস ফোবিয়া, আর আরেকজন যে হারিয়ে গিয়েছিল, আমাদের কাছ থেকে চলে এসেছিল, তার হাত থেকে রক্ষা পেলাম। শেরু কিন্তু আমাকে টেনে নিয়ে চলে গেল সেই টেন্টের মধ্যে। সেখানে ভাত দিল না, আমাদের দলকে দিল লামঠু, মানে একটা পাত্র পেতলের, তার থেকে সেই রুটি, রুটি বলবো না, পুরি বলবো, আর সবজি। আমি বললাম যে শেরু এ কাহা সে মিলা তুম লোগ? বললো নিচে সে ভেজা। আমরা ভাবি মে কর দিয়া। দেখলাম মাথা নিচু করে নিল সলজ্জ ভাবে। দেখলাম বিব্রত হচ্ছে। আমি পাশে একটা ঝুড়িতে আপেল ছিল, তুমি এ বুগিয়াল মে আপেল কাহা সে মিলা? আবার সেই এক উত্তর, মেহমানকে নিয়ে নিচে সে ভেজা। আর কিছু বলিনি। আমি আমাদের স্মৃতিস্বরূপ যে কিচেন টেন্টের পলিথিন ওকে দিয়ে আমরা ওখান থেকে নামতে শুরু করি। সেই মনীষুত্থাজ, এই মনীষুত্থাজ হয়ে আমরা নিচে চলে যাব। সঙ্গে আসা সেই মানালির ঋষি এই শেরু সম্বন্ধে একটা দুর্দান্ত ঘটনা আমাকে জানালো, যে ঘটনাটা এই দুটি হারিয়ে যাওয়া লোমহর্ষক ঘটনার বিপরীত পুরো। এই শেরু আসলে নেপালের লোক। 2005-এর প্রায় 15 বছর আগে, যখন ও 18 বছরের যুবক, সে নেপাল থেকে এসেছিল আপেল বাগানে কাজ। তখন এখানকার অবিবাহিত মেয়ে তার একটা রিচুয়াল পালন করত, তসিং রিচুয়াল। সেই রিচুয়ালে মেয়েরা তাদের গান বাজনা করতে করতে গ্রামে বেরোতো, নিজেদের পছন্দ মতন পুরুষ সঙ্গী নিয়ে এসে একটা কমিউনিটি হল, কমন একটি বড় ঘরে দল বেঁধে তারা এক পক্ষ কাল পান ভোজনের মধ্যে দিয়ে সময় কাটাতো। সেই অনুষ্ঠানে এই শেরু ডাক পড়েছিল নাল বাজানোর জন্য।
কয়েক বছরের মধ্যে সে বুঝে গিয়েছিল এই রিচুয়ালের ব্যাপার। 2-3 বছর পর একদিন রিচুয়াল পক্ষর শুরুতে এক বিপত্তি ঘটলো। ওর ঘরের সামনে দেখলো সেই রিচুয়াল তোষিং এর গান বাজছে। দরজার ফাঁক দিয়ে দেখলো যে থেম্বা অনেক অনেক কিন্নরী পরিবৃত হয়ে তারা তোষিং গান গাইছে, আর তার হাতে একটা চাম্পা ফুল, যে ফুলটা সে দরজা খুলে শেরুর দিকে এগিয়ে দিল এবং শেরুকে বাহু পাশে আবদ্ধ করলো। এ অর্থ জানে, এ অর্থ তোষিং বলছে এই পুরুষকে সে তার পুরুষ পার্টনার হিসেবে এই তোষিং এর জন্য চায়। শিউরে উঠলো শেরু। এ তো বছরে বুঝেছে সে বিদেশি নেপালি, তার উপরে মাতব্বররা খাড়া দেবে, বলবে না তুমি অন্যায় করেছো, তোমাকে শাস্তি নিতে হবে, তোমার উপার্জনের অর্ধেক অর্থ এই মহিলাকে তোমাকে দিতে হবে। সে অকপটে একথা থেম্বাকে বলে। থেম্বার 2 চোখ দিয়ে তখন অশ্রু। সেই জলের মধ্যে শেরু দেখতে পেল থেম্বা কাঁদছে আর বলছে সে এমনই অভাগী, ক্ষণেকের জন্য, মাত্র এই তোষিং কালের জন্য, ক্ষণেক একটা সময়ের জন্য পারলো না একটা পুরুষ পার্টনার তাকেও তিরস্কার ঠিক বলবো না, তাকেও প্রত্যাখ্যান করলো। অনেক চিন্তার পর সে কিন্তু আর পারলো না, সেও হাত বাড়িয়ে দিল, মিলিত হয়ে তোষিং এ যুক্ত হলো। কেটে গেল 1 বছর 2 বছর তোষিং। কিন্তু খবর পৌঁছে গেছে গ্রামের মাতব্বরদের কাছে, তারা বিচার ডাকলো। সেই বিচারে সেদিন থেম্বা বলেছিল শেরুর কোনো দোষ নেই, শেরু নিরাপরাধ, আমি জোর করে ওকে আনতে বলেছি। এবং যেটা মেন পয়েন্ট অফ তোষিং, যে এখানে শারীরিক কোনো সম্বন্ধ আসবে না, এলেই শাস্তি পাবে, সেটা আমাদের ছিল না। নিষ্পাপ তোষিং পালন করছি, না না কোনো অজুহাত কিন্তু খাটলো না। শাস্তি বিধান হলো যে শেরুকে তার উপার্জন অর্ধেক দিতে হবে। অর্ধেক যদি দিয়ে দেয়, তার দেশে স্ত্রী পুত্র সংসার কিভাবে চলবে? তাকে আরো বেশি উপার্জন করতে হবে। শেরু ছেড়ে দিল আপেল বাগানের কাজ, সে বেছে নিল অনেক বেশি টাকা পাওয়ার সেই ভেড়াওয়ালা বা মেষপালকের কাজ। এপ্রিলে বেরিয়ে 9 মাস প্রান্তরে প্রান্তরে ঘুরে যে উপার্জন করলো, সেই উপার্জন নিয়ে সে গ্রামে ফিরল। গ্রামে ফিরে তার অর্ধেক উপার্জন নিয়ে পৌঁছলো থেম্বার কাছে। থেম্বাও অধিক আগ্রহে অপেক্ষা করছিল। শেরুর দেয়া সে অর্থ সে গ্রহণ করলো, বিনিময়ে আরেকটি টুকরি এগিয়ে দিল। অনুরোধ, এই টুকরি তুমি গ্রহণ করো এবং এই টুকরি নিয়ে তোমার দেশে নেপালে তুমি যাবে। আশ্চর্য হয়ে শেরু লক্ষ্য করলো যে সেই টুকরিতে ভর্তি আছে বাড়ির মা বাবা স্ত্রী পুত্রের জন্য পোশাক পরিচ্ছদ খাদ্য সামগ্রী। যে অর্থ ও থেম্বাকে দিয়েছিল তার থেকে অনেক গুণ বেশি অর্থের এখানে দেয়া হয়েছে। এইভাবেই রূপা গ্রামের এক নিষ্পাপ তোষিং রিচুয়াল, যেটাকে আমি ফসিল, লিভিং ফসিলই বলছি, যে গল্প লোককথা নয়, আপনাদেরকে অনুরোধ করব এই ছবির একমাত্র থেম্বা বলে যাকে দেখাচ্ছি সেটা অরিজিনাল ছবি হবে না, তার কারণ আমরা পারিনি তার ছবি তুলতে সামনে গিয়েও। বাকি সমস্ত তথ্য ছবি অরিজিনাল, যদিও আপনাদের কাছে ভালো লাগেনি। অতএব এই মনিরাং অভিযান যেমন আমাকে একটা অপ্রচলিত পথে এনেছিল, 2 ধরনের হ্যাজার্ড মাউন্টেন, সেই মাউন্টেন হ্যাজার্ড আমি কিভাবে ওভারকাম করেছিলাম বা ওই সদস্যরা নিজেদেরকে কতটা ওভারকাম করতে পেরেছে তার তথ্য, তার সঙ্গে সব থেকে বড় পাওনা বিরল প্রায় ফসিল সেই তোষিং রিচুয়ালের জ্যান্ত উদাহরণ আজও সেই শেরু থেম্বার তোষিং চলে আসছে। আমরা গ্রামের মধ্যে প্রবেশ করে দেখলাম অনেক আগে থেকেই গ্রামের যে পিডব্লিউডি রেস্ট হাউস আমাদের জন্য বুক করাই ছিল, সেখানে আমাদের দলের লোকেরা উঠেছে, সেখানেই উঠে পড়লাম এবং সব সাথীদের সঙ্গে মিলিত হলাম। মিলিত হয়ে পরের দিন আমরা আস্তে আস্তে পৌঁছে আসবো শিমালার দিকে। আজকের যেটা শুনলেন, বাস্তবিকই এই ট্রেকিংটা খুব কঠিন নয়, কারণ এটি প্রকৃতপক্ষেই একটা খুব সোজা রাস্তা।
ওই যে গ্রামের লোক আপনি ভেবে দেখুন 9টার মধ্যেও পাশে পৌঁছবে, একদিনের মধ্যে খুব সোজা মানিগ্রামে যাবে, যে কারণ জন্যই তো অতীতে এটাকে ব্যবহার করা হতো। এই ক্ষেত্রে আপনারা চাইবো যারা আগামী দিন পাহাড়ে যাবেন এই জাতীয় দুর্ঘটনা যারা না ঘটে, 1। 2 নম্বর, যদি ঘটেও তাকে, আমি জানি আমি অনেক পুরনো লোক, তখন আমি ম্যাচিউরড ছিলাম, তখন জানি না আমি কিভাবে একে ওভারকাম করতে পেরেছি। আপনারা খুব বেশি গালাগালি দেবেন না, আমার যদি ভুল হয় তবুও বলবো, আমার যদি ভুল হয় নিশ্চয়ই বলবেন, আমি সংশোধন করে নেব। এমন দুর্ঘটনা যাতে না ঘটুক আমি চাইবো না, ঘটলেও কিন্তু সাহস নিয়ে তাকে ওভারকাম করুন। এই বলে আমি আর বক্তব্য শেষ করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারে। একটা প্রশ্ন আছে তপন দা, সৌমিত্র বাবু যেটা বলেছেন যে হাই অল্টিটিউড সিকনেস ওভারকাম করার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। হাই অল্টিটিউড সিকনেস ওভারকাম করার একটা মাত্র রাস্তা দ্রুততাকে নামিয়ে আনা। এক্ষেত্রে আমি আমার টিম মেম্বার সবাই জানি যে বেস ক্যাম্প যেখানে আসার পর বৃষ্টি আরম্ভ হলো, সেইখানেই আমরা আগের কদিন আমি ওর মুভমেন্টে, আমি এখনো পর্যন্ত প্রোগ্রাম গেলে মানে মেম্বারদের মুভমেন্ট দেখি, রাত্রে কি করছে না করছে, আমার চোখে ধরা পড়েছিল ওর সমস্যা। ও কিন্তু প্রতিদিন ক্যাম্পে এসে কিছুটা ইউজ করার পর সুস্থতা শো করেছে। প্রথম যেদিন বুঝতে পারলাম বেস ক্যাম্পে, আমি কিন্তু আমার যে ऋषि বলেছিলাম তুমি একে নামাও। ऋषि बोल लो साहब ये तो थोड़ी है और नीचे उतरना बहुत डेंजर है, कल ही हम लोग पास क्रॉस करके उसे नीचे उतर जाएगा। এইখানেই যদি ফাইনাল ডিসিশন বলেন, আমরা যে স্টেপ নিতে চেয়েছিলাম সেই স্টেপে ওই বেস ক্যাম্প থেকেই ওকে নিচে পৌঁছে দেওয়া উচিত ছিল। আমি যতদূর পাহাড়ে এখন এসেছি তাতে মনে হয় একটা অল্টিটিউড সিকনেস ক্যান্ডিডেটকে সব থেকে প্রথম ওষুধ হচ্ছে তাকে দ্রুত নিচে নিয়ে আমি যাও। আচ্ছা, কারো যদি প্রশ্ন থাকে ইমিডিয়েটলি আপনারা পোস্ট করুন, তাতে আমি তখন তাকে জিজ্ঞেস করতে পারি। আর আমি বলে দিই আমাদের এটা 49th এটা ফেসবুক লাইভ, আর নেক্সট ফেসবুক লাইভ আমাদের 50 হবে। এর মধ্যে তপন দা আপনাদের অনেক ধন্যবাদ, আপনাদের মতন স্পিকার এসে আমাদের ফেসবুক লাইভটাকে অনেক পপুলার করেছে। এ তো মানে অসাধারণ এক একটা এই প্রেজেন্টেশন গুলো। আমি একটা কথা বলি, হ্যাঁ 1 মিনিট, আমার এটা অপূর্ণ কথা। আমি আজ পর্যন্ত কোথাও স্লাইড জানি নবী জানি যে এই করার জন্য ওকে বলে একজন স্লাইড স্ক্যান করেছি। আমার এই জিনিস এমন একটা পাড়ায় আমার ক্লাবে সন্ত্রাস তৈরি করেছিল, আমি স্লাইড বের করে প্রসেসিং করতে পারিনি, কোথাও কোনো ছবি দেখাইনি। আজকের একটা সুযোগ এসেছিল যেখানে অন্তত আগামী দিন যারা যাবেন এই সমস্যাগুলোর সম্বন্ধে অ্যালার্ট হয়ে যাবেন। আপনাদের এই ক্ষেত্রে ঈশ্বর এক্সপ্লোর আমাকে হেল্প করেছে এটা দেখাতে দিয়ে। আমরা হেল্প করিনি, আপনি এই উদ্যোগটা নিয়েছেন, এটা রেয়ার। মানে এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করাটা যারা ইন ফিউচারে যাবে, আপনার এই এক্সপিরিয়েন্স থেকে তাদের অনেক লাভ হবে। আর আর আপনাকে একটা সাজেশন আছে, আপনি যতগুলো এই স্লাইড প্রেজেন্টেশন গুলো অ্যানিমেশনটা সরিয়ে দিলে আপনার প্রেজেন্টেশনটা আরো স্মুথ হয়ে যাবে। অনেকবার কি হয় কি অ্যানিমেশনের জন্য ছবিটা লেট করে লোড হয়, তারপর ওটা আবার স্ট্রিম হতে গিয়ে অনেক ডেটা খেয়ে নেয়। স্লাইডটা যদি একদম অ্যানিমেশন ছাড়া করলে আপনার আরো ভালো ওটা হবে। যেটা আজকে একটু হচ্ছিল, লেট হচ্ছিল, বাট ওটা যখন স্লো এটা করেছেন এটা তাহলে আমি মনে তাহলে আমি মনে করি কি আর কারো কোনো প্রশ্ন নেই, ইমিডিয়েটলি আপনি জিজ্ঞেস করে নিন। যদি কারো প্রশ্ন থাকে তাহলে তখন আরো কাছে প্রশ্ন থাকলে বলুন। আমরা আর দিদি আপনাকে থ্যাঙ্কস বলছে আপনার আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের জন্য। আমি স্ক্রিনের উপরে আনলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ইনস্টিটিউটের প্ল্যাটফর্মে অনেকগুলি ছবি দেখালাম এবং জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাক্সিডেন্টের ছবি আমি কাউকে যেটা বলতে পারিনি, শুধু আমার বইয়ে লেখা ছিল, সেটাও আপনারা লোকের কাছে পৌঁছে দিলেন। অসংখ্য ধন্যবাদ। গুড নাইট সবাইকে। আপনার ভাগ্যবান, আপনাকে পেয়েছি।